আমি রেকর্ড হচ্ছে সবকিছু, সমস্যা নাই। তো যারা জয়েন করতে পারবে না তাদের জন্য বেশি টেনশনের কিছু নাই। আচ্ছা, মাইকগুলো একটু মিউট করো যাদের। স্যার ইকো আপনার হচ্ছে সাউন্ড না। ইকো আসতেছে স্যার। হ্যাঁ, ওই যে তোমরা অনেকে মাইক আনমিউট করে রাখছো তো তাই। আচ্ছা, এখন আর হচ্ছে ইকো? না স্যার, এখন হচ্ছে না। আচ্ছা, ঠিক যার আছে স্যার। কথা বলার প্রয়োজন আছে সে আনমিউট করে কথা বলো, কেমন? সবাই মানে আনমিউট করলে তখন ইকো হয়। আচ্ছা, তো তোমাদের গত ক্লাস পর্যন্ত যা পড়িয়েছিলাম তার মধ্যে কোনো প্রবলেম আছে কোনো কিছুতে? কোনো অসুবিধা হচ্ছে? আচ্ছা, কেউ যেহেতু কিছু বলতেছে না তার মানে ধরে নিলাম যে সবাই বুঝছে মোটামুটি। ঠিক আছে, তাহলে আজকে তাহলে নতুন টপিকে চলে যাই আমরা। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, গতদিন জানি আমরা কোথায় ছিলাম মনে আছে? এই যে এগুলা মনে পড়তেছে, এইগুলা দেখছিলাম না আমরা? হুম, এগুলো দেখছিলাম কি? তোমরা কি বাসায় কিছু দেখো নাই নাকি? হ্যাঁ, স্যার সরি স্যার, আমার দেখা হয়নি স্যার, বাকিদেরটা বুঝতে পারতেছি না স্যার। আচ্ছা, কেউই দেখো নাই? আমরা আরএমএস আর এভারেজ ভ্যালু বের করা শিখছিলাম, তাই না? হ্যাঁ, আজকে আমরা একটু আরো কিছু টার্ম দেখব। তার মধ্যে একটা হচ্ছে ফর্ম ফ্যাক্টর। ফর্ম ফ্যাক্টর জিনিসটা কি? ফর্ম ফ্যাক্টর আসলে থিওরিটিক্যালি বেশি জানার কোনো প্রয়োজন নাই যে ফর্ম ফ্যাক্টর কোথায় কি কিভাবে এ করা হয়। তোমাদের জন্য জাস্ট এতটুকুই জানা যথেষ্ট যে আরএমএস ভ্যালুকে যদি আমি অ্যাভারেজ ভ্যালু দিয়ে ভাগ করি তখন আমরা ফর্ম ফ্যাক্টর পাই। আর ক্রেস্ট ফ্যাক্টরটা কি? ম্যাক্সিমাম ভ্যালু ডিভাইডেড বাই আরএমএস ভ্যালু। কেমন? স্যার আরএমএস ভ্যালু আর এভারেজ ভ্যালু কি এক বা দুই লাইনে? হ্যাঁ, জোরে বলো, একটু জোরে বলো। স্যার আরএমএস ভ্যালু আর এভারেজ ভ্যালুটা কি একটু রিপিট করা যাবে 1 মিনিটের জন্য স্যার? আরএমএস ভ্যালু, এই যে আরএমএস ভ্যালু আমরা বের করছিলাম Vm/√2, এইটা কিন্তু মুখস্থ থাকতে হবে, এটা মনে রাখতে হবে। কেমন? এটা মনে রাখতে হবে যে আরএমএস ভ্যালু হচ্ছে Vm/√2। আর অ্যাভারেজ ভ্যালুটা আমরা কোথায় জানি শিখছিলাম? অ্যাভারেজ ভ্যালু। আচ্ছা, এইখানে তো নাই, দেখতেছি। সাইন কার্ভ থেকে স্যার, সাইন কার্ভে যেটা দেখাইছিলাম এটা, হ্যাঁ ওই যে সাইন কার্ভে যে একটা দেখাইছিলাম ওইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাইন কার্ভ থেকেই তো সবকিছু আমরা ডিরাইভ করছিলাম। আরএমএস ভ্যালু, তারপরে অ্যাভারেজ ভ্যালু, এগুলো সব ডিরাইভ করছিলাম আমরা সাইন কার্ভ থেকে। তো সাইন কার্ভ থেকে আমরা ভিআরএমএস সমান সমান পেয়েছিলাম হচ্ছে Vm/√2। আরেকটা ছিল অ্যাভারেজ ভ্যালু VAVG, ওইটার ভ্যালু ছিল হচ্ছে 2Vm/π। কেমন? এগুলো সব আমি দেখিয়েছিলাম। ঠিক আছে, এখন এই দুইটা একটু মনে রাখতে হবে। আমি কিন্তু এই ডেরিভেশনগুলো দিব, ডেরিভেশনগুলো খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তো নিচেটা পাই লিখছেন না স্যার? বুঝলাম না। 2Vm/π। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাই, নিচেরটা পাই, 2Vm/π। আচ্ছা, তাহলে আমরা ভিআরএমএস,
আর হচ্ছে ভি অ্যাভারেজ, দুইটা ভ্যালু জানি। তাহলে আমি যদি এখানে বসায় দেই আরএমএস ভ্যালু ডিভাইডেড বাই অ্যাভারেজ ভ্যালু, আমি এইখানে দুইটার ভ্যালু বসায় দিয়ে দেখব ফর্ম ফ্যাক্টরটা কত আসে। আচ্ছা, আরেকটা জিনিস, এটা আমরা ক্যালকুলেশন করার আগে আরেকটা জিনিস জেনে নিই, সেটা হচ্ছে ক্রেস্ট ফ্যাক্টর। ক্রেস্ট ফ্যাক্টরটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালুকে আরএমএস ভ্যালু দিয়ে ভাগ করলে পাওয়া যায়। কেমন? তো এই দুইটাতে একটু গোলমাল লেগে যেতে পারে। এই ফর্ম ফ্যাক্টর বলতেছি আরএমএস ভ্যালু অ্যাভারেজ ভ্যালু, ক্রেস্ট ফ্যাক্টর বলতেছি ম্যাক্সিমাম ভ্যালু আরএমএস ভ্যালু। এগুলোতে অনেক সময় একটু প্যাচ লেগে যেতে পারে কিন্তু, হ্যাঁ, এই ম্যাক্সিমাম আরএমএস অ্যাভারেজ এগুলো গোলমাল হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কি আমরা দুইটা শব্দ মুখস্থ রাখবো। কয়টা শব্দ? দুইটা শব্দ। একটা হচ্ছে এফ আর এ সি এম আর, এফ আর এ সি এম আর। এফ দিয়ে কি বোঝায়? এই যে ফর্ম ফ্যাক্টর, আর দিয়ে আরএমএস ভ্যালু, এ দিয়ে এভারেজ ভ্যালু। কেমন? তাহলে এফ আর এ দিয়ে বোঝা গেল ফর্ম ফ্যাক্টর সমান সমান আরএমএস বাই এভারেজ। এই যে এইগুলোর প্রথম অক্ষর দিয়ে আমি এফ আর এ এই তিনটা বানিয়েছি মনে রাখার সুবিধার্থে। এফ আর এ সি এম আর। সি এম আর সিতে কি? ক্রেস্ট ফ্যাক্টর। এমতে কি? ম্যাক্সিমাম ভ্যালু। আর এ হচ্ছে আরএমএস ভ্যালু। তাহলে এই দুইটা মনে থাকবে? জি স্যার, মনে থাকবে। এগুলো গোলমাল করো না, এগুলো কিন্তু পরীক্ষায় খুব ভুল হয়ে যায়। ওই ফর্ম ফ্যাক্টরে আরএমএস এর জায়গায় ম্যাক্সিমাম লিখে দেয়, এভারেজ বা এভারেজের জায়গায় আর আরএমএস লিখে দেয়। এরকম উল্টাপাল্টা হয়ে গেলে কিন্তু পুরো রেজাল্ট শেষ। ঠিক আছে, ওকে। তাহলে আমরা আরএমএস ভ্যালু, আমরা হচ্ছে ফর্ম ফ্যাক্টরটা ক্যালকুলেট করি। তাহলে কি পাই? ফর্ম ফ্যাক্টর কি ছিল আমার? আরএমএস ভ্যালু বাই এভারেজ ভ্যালু। তাহলে আরএমএস ভ্যালু কত? ভিএম বাই √2, এভারেজ ভ্যালু 2 ভিএম বাই পাই। তাহলে ভিএম বাই √2 এইটা গুণ করে কত হয়? গুণাকারে লিখলে পাই বাই 2 ভিএম, উপরে নিচে কাটাকাটি গেল, গিয়ে কি হয়? পাই ডিভাইডেড বাই 2√2। এইটা ক্যালকুলেটরে হিসাব করলে 1.11 আসে। কেমন? আচ্ছা, তারপরে ক্রেস্ট ফ্যাক্টরটা জানি কি ছিল আমাদের? ম্যাক্সিমাম বাই আরএমএস। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কত? ম্যাক্সিমাম ভ্যালু কত মনে আছে? স্যার আপনি যে এগুলা বের করলেন যে 1.11, এগুলা কি কনস্ট্যান্ট মান স্যার, না এগুলা ভ্যারিয়েবল? এগুলো কনস্ট্যান্ট। এগুলো হচ্ছে একটা ফুল ওয়েভ সাইনের জন্য কনস্ট্যান্ট। কেমন? আমরা হচ্ছে ফুল সাইন ওয়েভ থেকে এইগুলো ডেরিভেশন করে আসছিলাম না, আরএমএস এভারেজ। এগুলো ফুল সাইন ওয়েভের জন্য এগুলো কনস্ট্যান্ট। আর হাফ সাইন ওয়েভের জন্য আবার আরেক রকম নিয়ম আছে, আমি এগুলো শিখাবো না। ওগুলো শিখালে সব হয়তো তোমরা গোলমাল করে ফেলবো, সব উল্টাপাল্টা করে ফেলবো। কেমন? লাগবেও না, এত তোমাদের লাগে না। তাহলে ক্রেস্ট ফ্যাক্টরটা হচ্ছে কি? ম্যাক্সিমাম ভ্যালু ডিভাইডেড বাই আরএমএস ভ্যালু। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কোথায়? ভিএম, আর আরএমএস ভ্যালু ভিএম বাই √2 সমান সমান কি? এই ভিএম কাটা গিয়ে √2। কেমন? 1.41। তো এই হ্যাঁ স্যার একটা কথা বলি স্যার। বলো। এই স্যার পাই বাই 2√2 স্যার ভাগ দিলে স্যার 2.22 আসে আমার কাছে। কোনটাকে ভাগ দিলে? স্যার পাই বাই 2√2 কত আসছে? স্যার 2.22। তাই নাকি? বলো কি জানো? না স্যার 1.11ই আসে। একটু চেক করেন ভাই। আমার সাবির ভাই একটু চেক করেন। পাই 2√2 কই? আমার তো 1.1107 আসতেছে। কি ব্যাপার, তুমি কি ক্যালকুলেটরে সমস্যা হচ্ছে নাকি? আচ্ছা, ওই দেখো একটু মানে ট্রাই করে দেখো, ক্যালকুলেটর সমস্যা হচ্ছে কিনা ভাই সেটা একটু খেয়াল করে দেখেন, তাহলে হয়তো হবে। সমস্যা নাই স্যার, আমার তো মাঝে সমস্যা দেয়। আচ্ছা ঠিক আছে। তাহলে
এখানে হচ্ছে ক্রেস্ট ফ্যাক্টরটা হবে হচ্ছে √2। কেমন? তো এই ফর্ম ফ্যাক্টর, ক্রেস্ট ফ্যাক্টর এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি হয়তো ওয়েভ ডেরিভেশন দিতে পারি, অথবা ওটা না দিলেও বলতে পারি যে ক্যালকুলেট দ্য ফর্ম ফ্যাক্টর অফ ফুল ওয়েভ সাইন ওয়েভ। ওকে, তো তখন কিন্তু এইগুলা একটু দেখায় দিতে হবে। স্যার আচ্ছা। যেটা লাস্ট বললেন, যদি ওইটা দেখাই দিতে বলা হয় তাহলে যে যতটুকু এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে এতটুকু করলেই তো হবে। হ্যাঁ হ্যাঁ, ফর্ম ফ্যাক্টর, ক্রেস্ট ফ্যাক্টর এইটু জাস্ট একটু বের করে দেখাই দিলেই হবে যে 1.1 √2 ভ্যালুগুলো জাস্ট বের করে দেখাই দিলেই হবে। কেমন? ওকে স্যার। আচ্ছা, এটা হচ্ছে ফুল সাইন ওয়েভের জন্য। আর হাফ সাইন ওয়েভে এগুলা কিন্তু চেঞ্জ হবে, কিন্তু আমি শিখাচ্ছি না আপাতত। তার কারণ হাফ সাইন ওয়েভের অ্যাভারেজ ভ্যালু, আরএমএস ভ্যালু, ওগুলো শিখাতে গেলে তোমরা সব গোলমাল করে ফেলবা, গুলায় ফেলবা। আচ্ছা, আজকে আমরা একটা নতুন টপিকে যাব। এই টপিকটা বেশ মজার। ইলেকট্রিক্যালে এই পাওয়ার রিলেটেড, পাওয়ার থেকেও বেশ কোশ্চেন আসে। মূলত এগুলো আমাদের আসে আর কি, মানে ইলেকট্রিক্যাল যারা পরীক্ষা টরীক্ষা দেয় তাদের। তো পাওয়ারের কিছু ভাগ আছে আর কি। তো এই ভাগগুলো বেশ ইম্পর্টেন্ট আবার আমাদের জন্য ইম্পর্টেন্ট আর কি। ইলেকট্রিক্যালে যারা পড়ে তাদের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু তারা আবার ম্যাক্সিমামই এগুলোতে ভুল করে। কিন্তু এগুলো খুব ইন্টারেস্টিং। একবার যদি একটু ধরতে পারো জিনিসগুলো কি, তাহলে তোমাদের কাছে বেশ ভালো লাগবে বলে আমার মনে হয়। আচ্ছা, তো আমরা পাওয়ার সম্পর্কে জানব। পাওয়ার তো আচ্ছা, কেউ কি না? আচ্ছা, তো পাওয়ার হচ্ছে মূলত 4 ধরনের হয়। কি কি? রিয়েল পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার, আর একটা হচ্ছে কমপ্লেক্স পাওয়ার। এই 4 ধরনের পাওয়ার নিয়ে মূলত ইলেকট্রিক্যালে আলোচনা হয়। কেমন? তো হ্যাঁ বলো। না স্যার, আপনি কন্টিনিউ করুন। আচ্ছা, তো রিয়েল পাওয়ারটা আসলে কি? হ্যাঁ, রিয়েল পাওয়ারটা হচ্ছে যে এই পাওয়ারটা তোমার লস হয়। ট্রান্সমিশন লাইনে বা ইলেকট্রিক্যাল যে লাইনগুলো আছে ওখানে আমরা যে মানে ইয়েগুলা দেখি, ওখানে যে পাওয়ার লস হয় সেগুলো হচ্ছে রিয়েল পাওয়ার। এই রিয়েল পাওয়ারের একক হচ্ছে ওয়াট। কেমন? আর রিঅ্যাক্টিভ পাওয়ার, এই পাওয়ারটা সাধারণত লস হয় না। এই পাওয়ারটা তোমার কি বলে যে এক সাইকেল পর্যন্ত লস হয়, তারপর আরেক সাইকেলে আবার পুনরুদ্ধার হয় এইসব পাওয়ারগুলা। যাও, এত কিছু ডিটেল তোমাদের লাগবে না, আমি জাস্ট এমনি বলতেছি কোনটা কি। আর অ্যাপারেন্ট পাওয়ার, কমপ্লেক্স পাওয়ার, এগুলো হচ্ছে রিয়েল পাওয়ার আর রিঅ্যাক্টিভ পাওয়ার মিলে তৈরি হয়। তো কিভাবে কোনটা কিভাবে আমরা একটু দেখি। আচ্ছা, এই জিনিসগুলো যাওয়ার আগে, এই জিনিসগুলো আমরা বিস্তারিত জানার আগে আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে পাওয়ার ট্রায়াঙ্গেল। কেমন? পাওয়ার ট্রায়াঙ্গেল। তো পাওয়ার ট্রায়াঙ্গেলটা কি? আচ্ছা, তার আগে আরেকটা কথা বলে নেই যে রিয়েল পাওয়ারকে প্রকাশ করা হয় হচ্ছে পি দিয়ে, রিঅ্যাক্টিভ পাওয়ারকে প্রকাশ করা হয় কিউ দিয়ে, অ্যাপারেন্ট পাওয়ারকে এস দিয়ে প্রকাশ করা হয়, কমপ্লেক্স পাওয়ারকেও এস দিয়ে প্রকাশ করা হয়। কেমন? অ্যাপারেন্ট পাওয়ার, কমপ্লেক্স পাওয়ার, এগুলো এস দিয়ে প্রকাশ করে। রিয়েল পাওয়ারকে পি দিয়ে, রিঅ্যাক্টিভ পাওয়ারকে কিউ দিয়ে, অ্যাপারেন্ট পাওয়ারকে এস দিয়ে, কমপ্লেক্স পাওয়ারকে এস দিয়ে। রিঅ্যাক্টিভ পাওয়ারের একক কি? রিঅ্যাক্টিভ পাওয়ারের একক হচ্ছে ভার। হ্যাঁ, এটাকে বলা হয় ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ। এগুলো আমরা দেখব, এগুলো যখন একক আসবে তখন আমরা ম্যাথ করে করে, যখন একক আসবে তখন আমরা বসাবো। এখান থেকে কিন্তু ম্যাথ থাকবে তোমাদের। যাই হোক, ম্যাথে ভয় পাওয়ার কিছু নেই, এগুলো খুব ছোট ছোট ম্যাথ। তোমাদের একটু ওই যে 9-10-এ আমরা কিছু কিছু জিনিস পড়ে আসছিলাম, ওগুলোর একটু কনসেপ্ট লাগবে। তো দেখি আমরা কি কি কনসেপ্ট লাগবে। আচ্ছা, তো
আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে পাওয়ার ট্রায়াঙ্গেল। পাওয়ার ট্রায়াঙ্গেলটা কি? এই রিয়েল পাওয়ার, রিয়াক্টিভ পাওয়ার এবং অ্যাপারেন্ট পাওয়ার, এই তিনটা পাওয়ার যোগ করে আমরা একটা ট্রায়াঙ্গেল বানাতে পারি। এই যে পি, এই বরাবর হচ্ছে পি, উপর বরাবর হচ্ছে কিউ, হ্যাঁ, আর এই যে পি এবং কিউ, এই দুইটা দেখতেছো এখানে তীর চিহ্ন দেয়া, দেখছো? জি স্যার। পি পি এইখানে হচ্ছে একটা তীর চিহ্ন দেয়া, কিউ এর এখানে একটা তীর চিহ্ন দেয়া। তার মানে কি আসলে? এইগুলা হচ্ছে কি রাশি? স্কেলার রাশি নাকি? ভেক্টর কেন স্কেলার রাশি না? আচ্ছা, হ্যাঁ, ভেক্টর রাশি। হ্যাঁ, ভেক্টর রাশি। ভেক্টর রাশির দিক থাকে আর স্কেলার রাশির দিক নাই। তো এইগুলো হচ্ছে ভেক্টর রাশি। তো এখন পি এবং কিউ, এই দুইটা আমরা ভেক্টরের ত্রিভুজ যোগের ত্রিভুজ সূত্র দিয়ে যোগ করব। তাহলে কি হবে বলতে পারি? এই দুইটা ভেক্টর যদি যোগ করতে চাই কিভাবে যোগ করতে স্যার পারি? এর লব্ধি, হ্যাঁ, লব্ধিটা বিপরীত দিকে নির্দেশ করবে। হ্যাঁ, লব্ধিটা কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টের দিকে হবে বলতে পারো কেউ? এই দুইটা ভেক্টর পি কিউ, এই দুইটা ভেক্টর আমি ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র দিয়ে দুইটা যোগ করব। তাহলে কিভাবে যোগফলটা কোন দিকে, মানে কোন কার্ভটা হবে, কোন স্ট্রেট লাইনটা হবে বলতে পারি আমরা কেউ? স্যার এটা এর উপরে হুম পি থেকে কিউ এর বরাবর একটা স্লোপ টাইপ যাবে, ওইদিকে ডিরেকশন হবে। আচ্ছা, আর কেউ? আর কেউ? ওইটাই স্যার, পি থেকে কিউ এর দিকে স্লোপটা যাবে। আচ্ছা, হ্যাঁ, পি আর কিউ যেটা ডিরেক্ট নির্দেশ করছে এটা বিপরীতটা হবে ওইটা, এইদিকে। মানে এইটা নাকি? জি স্যার, এটার কথাই বলতেছিলাম। এইটা? আচ্ছা, গুড। যাক, তোমাদের ভেক্টরের উপরে মোটামুটি দখল আছে, বোঝা যায়। হ্যাঁ, এইটা হচ্ছে পি এবং কিউ যোগ করলে যে লব্ধিটা পাই বা রেজাল্ট্যান্ট ভেক্টরটা পাই সেটা। কেমন? তো পি এবং কিউ যোগ করে আমরা যে লব্ধিটা পেলাম, এইটাই হচ্ছে আমার এস বা অ্যাপারেন্ট পাওয়ার। কেমন? এই দেখো, স্যার বলছিলেন রিয়েল পাওয়ারে লস হয় এনার্জি, মানে কি যেন বললেন জানি, লস হয়। তারপরে বললেন যে রিয়েক্টিভ পাওয়ারে লস হয় না, তো অ্যাপারেন্ট পাওয়ারের বিষয়টা কি হবে? অ্যাপারেন্ট পাওয়ারটা, হ্যাঁ, অ্যাপারেন্ট পাওয়ারটা আসলে ওটা রিয়েল আর রিয়াক্টিভ পাওয়ার দুইটা মিলে, কেমন, রিয়েল এবং রিয়াক্টিভ পাওয়ার দুইটা মিলে তৈরি হয়। মানে লস হবে আবার হবেও না। অ্যাপারেন্ট পাওয়ার আমরা সাধারণত অ্যাপারেন্ট বা কমপ্লেক্স পাওয়ার আমরা ক্যালকুলেট করতে পারি না। কেমন, আমাদের যে মেশিনগুলো আছে, আমাদের যে কি বলে ওইগুলোকে, ইকুইপমেন্টসগুলো আছে, ওগুলোতে আমরা সাধারণত এই রিয়াক্টিভ পাওয়ারগুলো ওগুলো ক্যালকুলেট করতে পারি না। কেমন, আমাদের যা দেখায় সেটা হচ্ছে রিয়েল পাওয়ার লস বা রিয়েল পাওয়ার প্রডিউস। তার কারণ কি জানো? কারণ কি বলতে পারো? না স্যার। তার কারণ হচ্ছে ওই যে একটু আগে বললাম যে রিয়াক্টিভ পাওয়ার এগুলো মূলত লস হয় না। এগুলো সাধারণত কি হয় যে একটা সাইকেলে যদি একটা সাইকেলে লস হয় তাহলে তার বিপরীত সাইকেলে গিয়ে আবার ওই পাওয়ারটা পুনরুদ্ধার হয়, রিয়াক্টিভ পাওয়ার। তো আমাদের তো আসলে তাহলে দরকার নাই ওইটা লস হইলো কি, ওটা তো কনস্ট্যান্ট থাকতেছে। মানে রিয়াক্টিভ পাওয়ারটা লস হচ্ছে না, আমার যা লস হচ্ছে সেটা হচ্ছে রিয়েল পাওয়ার, যার কারণে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। সাধারণত ওই যে ট্রান্সমিশনের ক্ষেত্রে এগুলো মানে এইগুলো ক্যালকুলেট করা হয় আর কি। ট্রান্সমিশনের ক্ষেত্রে এগুলো খুব ইম্পর্টেন্ট, যে আমি একটা স্টেশন থেকে যে 200 মেগাওয়াট ধরো পাওয়ার সাপ্লাই দিলাম, তো তখন আমার ওই পাওয়ারটা কতটুকু লস হয় দেখবা যে ট্রান্সমিশন লাইনে আমরা তো মানে তোমরা দেখবা যে বিভিন্ন ট্রান্সমিশন লাইনের সংক্রান্ত যে স্টাডিগুলো আছে বা পাওয়ার স্টেশন রিলেটেড, ওখানে সাধারণত রিয়েল পাওয়ারটাই ক্যালকুলেট করা হয়। বলা হয় যে এত মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট, ওই পাওয়ার প্ল্যান্ট থেকে এতটুকু সাপ্লাই দেওয়া হলো, দেন কতটুকু গ্রাহক পেল, এইরকম। তো মূলত ওই ওয়াট নিয়েই আমাদের
হিসাব নিকাশগুলো করা হয়, এই রিয়াক্টিভ আর রিয়াক্টিভ পাওয়ার তো লসই হয় না, যার কারণে এটা খুব একটা ইম্পর্ট্যান্ট না। কেমন, এটা আসলে খুব একটা ইম্পর্ট্যান্ট না। তো যাই হোক, তো কই জানি ছিলাম আমরা, কি জানি বলতেছিলাম, হ্যাঁ, তো এই যে রিয়েল পাওয়ার, রিয়াক্টিভ পাওয়ার, এই দুইটা দিয়ে তোমার সাধারণত আমাদের কমপ্লেক্স পাওয়ার পাই আমরা এখান থেকে, রিয়েল পাওয়ার আর রিয়াক্টিভ পাওয়ার থেকে, পি প্লাস জে কিউ। পি প্লাস জে কিউ এগুলো জাস্ট জেনে রাখলেই হবে যে কমপ্লেক্স পাওয়ার এস ইজ ইকুয়ালস টু পি প্লাস জে কিউ। আর কমপ্লেক্স পাওয়ারের ভ্যালু হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এই ভ্যালুটাকে আমরা বলি অ্যাপারেন্ট পাওয়ার। কেমন, বুঝছি? জি স্যার, জি বুঝতে পারছি। আচ্ছা, তো এরপরে এখন এই জিনিসগুলা আমরা এখন ক্যালকুলেট করব, ঠিক আছে? আমার সাধারণত যে রিয়েল পাওয়ার যদি দেয়া থাকে, আচ্ছা এখানে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে আমার এই পাওয়ার ট্রায়াঙ্গেলে যে কোনো দুইটার ভ্যালু দেয়া থাকলে, যে কোনো কয়টা ভ্যালু? দুইটার ভ্যালু দেয়া থাকে। যে কোনো দুইটা ভ্যালু দেয়া থাকলে আমরা অন্যান্য ভ্যালুগুলা বের করতে পারি। কেমন? তো এখানে আমরা একটু দেখি যে এখানে রিয়েল পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার, আর এটা হচ্ছে রিয়াক্টিভ পাওয়ার। তো এখানে আমাদের একটু এই যে 9-10 সূত্রগুলো জানা লাগবে। সাইন থিটা ইজ ইকুয়ালস টু কিউ বাই এস, কস থিটা ইজ ইকুয়ালস টু পি বাই এস, ট্যান থিটা ইজ ইকুয়ালস টু কিউ বাই পি। এগুলা কিভাবে পাইছি মনে আছে তোমাদের? সাইন থিটা সমান সাইন থিটা যখন লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, থিটা সমান ভূমি বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। ঠিক আছে? তো এই পেজে কোনো কনফিউশন আছে তোমাদের? জি না স্যার, কোনো কনফিউশন মনে হচ্ছে না। আচ্ছা, তোমাদের বোধহয় মেকানিক্যালে এগুলো বেশ লাগে নাকি? আমি তো আসলে বেশি কিছু জানি না মেকানিক্যালের। স্যার ওই যে এই যে সাইন থিটা কস থিটা এগুলো নিয়ে বোধহয় প্রায় কাজ। স্যার বাস্তব জীবনে কিছু লাগে না স্যার। হ্যাঁ, বাস্তব জীবনে শুধু হাতুড়ি এইগুলো লাগে স্যার। না তোমরা তো এমনি মেকানিক্যালে কোর্সে বোধহয় এগুলো পড়তেছো নাকি? কাজ নেই বাস্তবে, এগুলো স্যার তেমন কাজ হয় না। ও আচ্ছা, এগুলা তেমন একটা ইয়ে নাই। স্যার আমাদের গবেষণায় মানে আমাদের জব সেক্টরে কাজে লাগে না, কিন্তু কেউ যদি কোনো মেশিন আবিষ্কার করতে চায়, মানে সে যদি ইনোভেটিভ হ্যাঁ, করে তখন লাগবে এগুলো। হ্যাঁ, তখন তো এগুলো নিয়ে কাজ করতে হবে আর কি। আচ্ছা, এখন আরেকটা জিনিস আমি বলি, আরেকটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টরটা হচ্ছে এই যে থিটা এর কোসাইন ভ্যালু। পাওয়ার ফ্যাক্টরের আরো ডিটেইল অনেক ব্যাখ্যা আছে। এই যে এই রিয়েল পাওয়ার, রিয়াক্টিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার, এইগুলোর কিন্তু মানে ভেতরে অনেক ব্যাখ্যা আছে। আমি ওদিকে যাচ্ছি না, এগুলো জাস্ট উপরে তোমাদের পড়াচ্ছি। ভেতরে গেলে আসলে আমাদের জন্য প্রয়োজন নাই, আর আমরা উল্টাপাল্টা করে ফেলবো জিনিসগুলা। কেমন? ঠিক আছে স্যার, যতটুকু দরকার ততটুকুই। হ্যাঁ, পাওয়ার ফ্যাক্টর সমান সমান হচ্ছে কস থিটা। আমি জাস্ট এইগুলা এখান থেকে ম্যাথ দিব। কেমন? তো দেখি আসলে কিভাবে আমরা আমাদের ম্যাথ আসতে পারে। এই যে এই ম্যাথটা আমরা দেখব, সেটা হচ্ছে এই যে এই ম্যাথটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটু মনোযোগী হই। আমাদের দেয়া আছে হচ্ছে পি সমান 20 ওয়াট। পিটা কি জানি, কি পাওয়ার? রিয়েল পাওয়ার না? রিয়েল পাওয়ার স্যার। থিটা হচ্ছে 60 ডিগ্রি দেয়া আছে। আমাকে বলছে ফাইন্ড রিয়াক্টিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার এন্ড কমপ্লেক্স পাওয়ার, পাওয়ার ফ্যাক্টর। কয়টা জিনিস বের করতে হবে? একটা, দুইটা, তিনটা, চারটা।
তাই না? রিঅ্যাক্টিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার, কমপ্লেক্স পাওয়ার, পাওয়ার ফ্যাক্টর। কেমন? আচ্ছা, জি স্যার। তো এখন আমরা ফার্স্টে আসি। ফার্স্টে কি দেখব? ফার্স্ট হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। তাহলে রিঅ্যাক্টিভ পাওয়ার আমার দেয়া আছে, আমি পি জানি, থিটা জানি, আমার বলছে রিঅ্যাক্টিভ পাওয়ার বের করতে। তাহলে এখান থেকে কোন সূত্রটা নিব বলতে পারি কেউ? নিতে পারি cos থিটা কস থিটা। না রিঅ্যাক্টিভ, সরি স্যার tan থিটা অথবা গুড। এই যে টেন থিটা, এইটা নিব। আমি থিটা জানি, পি জানি, আমার দরকার কিউ। তাহলে কি করব? টেন থিটা সমান সমান কিউ বাই পি। তোমরা হচ্ছে কি বলে পরীক্ষার খাতার মধ্যে এইটাকে এঁকে নিবা। এইটা এঁকে নিলে তাহলে সাইন থিটা, কস থিটা এগুলো সব মানে সাথে সাথে বুঝে ফেলতে পারবা। ঠিক আছে? খাতায় এঁকে না নিলেও এই ছবিটা, এই চিত্রটা যেন মাথায় আঁকা থাকে। কেমন? খাতায় আঁকার দরকার নাও পড়তে পারে, কিন্তু মাথার মধ্যে যেন আঁকা থাকে এই চিত্রটা সবসময়। কারণ এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই পাওয়ার ট্রায়াঙ্গেল থেকে আমি কোশ্চেন করব। আচ্ছা, তাহলে টেন থিটা সমান সমান হচ্ছে কিউ বাই পি। তাহলে আমাদের থিটার ভ্যালু জানি কত? 60 ডিগ্রি। হ্যাঁ। তারপরে পি এর ভ্যালু জানি কত? 20 ওয়াট। এটা লেখার দরকার নেই। কেমন? ম্যাথের মধ্যে একক লেখার দরকার নেই, একদম লাস্টে গিয়ে একক লিখে দিবা। কিউ সমান সমান 20 10 60, তাই না? জি স্যার। তাহলে 20 ইন্টু 10 60 কত? 684 √3, স্যার 34.64 34.64। আচ্ছা, আমাদের কি ম্যাথ শেষ? মানে রিঅ্যাক্টিভ পাওয়ারের তো কিউ পেলাম, একটা আমাদের কি কাজ শেষ? না স্যার, রিঅ্যাক্টিভ পাওয়ারের কাজ শেষ। হ্যাঁ, রিঅ্যাক্টিভ পাওয়ারের কাজ শেষ। স্যার একক কি ভার দিব? হ্যাঁ, এই একক যদি না দাও তাহলে কিন্তু ম্যাথে 0। একক খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। সাধারণত 0 দেয়ারই নিয়ম, কিন্তু আমি এত নিষ্ঠুর হই না সাধারণত। যাই হোক, তো কিউ হচ্ছে, কিউ এর একক পেলাম ভার। এই এককগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, একক উল্টাপাল্টা করলে কিন্তু সমস্যা। তাহলে রিঅ্যাক্টিভ পাওয়ার পেলাম। এখন আমরা আসি কিসে? অ্যাপারেন্ট পাওয়ারে। অ্যাপারেন্ট পাওয়ারের সূত্রটা জানি কি? cos থিটা p বাই s করব। এই না দেখো, স্যার, রুট ওভার পি কি স্কয়ার বলে? প্লাস কিউ স্কয়ার। হ্যাঁ, রুট good. ওভার পি স্কয়ার প্লাস কিউ পি স্কয়ার। স্কয়ার প্লাস কিউ স্কয়ার। তাহলে স্যার ওই যেহেতু আমাদের অ্যাঙ্গেলও আছে, ওইটা থেকে বের করতে পারবো না। এই যে পিও আছে এইখান থেকে কোন ভাবে বের করতে যেহেতু যাচ্ছ? আমরা জানি হলো cos থিটা p বাই s, তাহলে এখানে s সমান সমান p গুণন cos 60 ডিগ্রি। ওয়েট, এস এর ভ্যালু, হ্যাঁ ও আচ্ছা, হ্যাঁ এভাবে বের করা যাবে। ওইভাবেও যাবে স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমি এটাও দেখাই, আর একটা যেটা বলতেছো ওটাও দেখাই। দেখো একই ভ্যালু আসবে। তাহলে 20 এর স্কয়ার প্লাস কিউ কত? 34.64। আচ্ছা, এইখানে আমরা ওভাবে না লিখি, 20√3 হোল স্কয়ার। কেমন? জি স্যার, 40 আসছে। এটা কি 40 আসছে জি, সবার? আমি এটা করব। 20√3, স্যার 10 আসছে, 10 এই 10 কি বলে, 40 40 আর যদি- ভোল্ট অ্যাম্পিয়ার। আচ্ছা, স্যার আমি ওইটা করছিলাম, ওইটা করে দেখতেছিলাম যে হয় কিনা। ওইটাতে 10 আসছে, সেটা বললাম। কোনটাতে? স্যার আমরা ওইটা কেন করব স্যার? আমরা এই সূত্রটাই করব স্যার। না, হ্যাঁ, পড়াটা
cos 60 ডিগ্রি গুণন 20 ওইটা মানে যাচাই করার জন্য দেখতেছিলাম। cos 60 গুণ 20। জি স্যার। এই cos 60 গুণ 20 কেন দিবা? দাঁড়াও, স্যার আগে আমরা সূত্রটি লিখছিলাম cos θ p/s। এটা ভাগ যাবে। তোমরা কি করতেছো দেখো। আচ্ছা, আমরা যদি সূত্র থেকে বের করতে চাই, হ্যাঁ ঠিক আছে, এটা হ্যাঁ, বুঝতে পারছি, ক্লিয়ার। আমরা আরেকভাবে বের করতে পারি যে cos θ সমান p/s, এভাবে বের করতে স্যার পারি। বুঝতে পারছি স্যার, মানে ওটা গুণ করে ফেলছিল, ওটা ভাগ হ্যাঁ, হবে। cos θ সমান p/s, তাহলে s সমান p/cos θ, এরকম আসে না? জি স্যার, এটা তো 40 আছে, ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে ঠিক আছে। 20/cos θ সমান থিটার ভ্যালু কত? 60 নাকি? তাহলে এটা করে দেখো 20/½ 40। এই যে কি হিসাব ঠিক আছে, করতেছিলাম, ঠিক আছে। ভুল ছিল বারবার। স্যার বলেছিল অ্যাপারেন্ট পাওয়ারের ভ্যালু কি, মানে ওই যে একক কি ভাগ হবে? অ্যাপারেন্ট পাওয়ারের একক হচ্ছে ভোল্ট অ্যাম্পিয়ার। ভোল্ট অ্যাম্পিয়ার না? এই যে আমি তো লিখে দিছি ভোল্ট অ্যাম্পিয়ার। অ্যাপারেন্ট পাওয়ার, কমপ্লেক্স পাওয়ার, ভোল্ট অ্যাম্পিয়ার, দুইটারই একক ভোল্ট অ্যাম্পিয়ার। ওটাই স্যার এরকম ভি লিখলেই হবে না, ভোল্ট অ্যাম্পিয়ার লিখতে হবে? ভোল্ট অ্যাম্পিয়ার লিখবা, ভোল্ট অ্যাম্পিয়ার। মানে সংক্ষেপে ভি লিখলে কি হবে? বুঝলাম না। স্যার আপনি যে সংক্ষেপে ভি লিখছেন, এটা লিখলে হ্যাঁ হ্যাঁ VA হ্যাঁ হ্যাঁ, হবে হবে হবে, এইভাবেই লিখে দিবা। আরে এত বানান করে কে লেখে? আচ্ছা, এখন আসি, কি জানি বলছে, রিঅ্যাকটিভ পাওয়ার গেল, অ্যাপারেন্ট পাওয়ার গেল, এখন হচ্ছে আমার কমপ্লেক্স পাওয়ার পেতে হবে। কমপ্লেক্স পাওয়ারটা আমার কমপ্লেক্স আকারেই থাকবে। কেমন? এই যে p+j3। P+J30। হ্যাঁ, তাহলে কমপ্লেক্স পাওয়ারটা কি হবে? স্যার P+J কি cos 60 হবে না শুধু 60 ডিগ্রি লিখবো? আরে কমপ্লেক্স পাওয়ারের সূত্র দেখো, P মানে S = p+j3। p সমান কত? p সমান 20 আর 20√3 কিউ আর হচ্ছে 20√3, j। অথবা এটার ভ্যালুটাও বসায় দিতে পারো, ওই যে 34 পয়েন্ট কত জানি আসছিল, এই যে এইটা। এটা বসায় দিতে পারো, এইটা জে, ভোল্ট অ্যাম্পিয়ার, এটাই आंसर কমপ্লেক্স পাওয়ার। ওকে, আচ্ছা, তাহলে এই তিনটা গেল। কোনটা গেল? রিঅ্যাকটিভ পাওয়ার গেল, অ্যাপারেন্ট গেল, অ্যাপারেন্ট বের করলাম, কমপ্লেক্স পাওয়ার বের করলাম, কমপ্লেক্স পাওয়ার ফ্যাক্টর এখন বাদ আছে, পাওয়ার ফ্যাক্টর। আচ্ছা, আচ্ছা, তার আগে আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে এই যে কমপ্লেক্স পাওয়ার আমরা বের করলাম, আমি চাইলে এখান থেকে এই পেজ স্কিপ করে এখানে কমপ্লেক্স পাওয়ার লিখতে পারি, লিখে এর ভ্যালু বের করলেই আমরা অ্যাপারেন্ট পাওয়ার পেয়ে যাব। কিভাবে বলো তো? কিভাবে স্যার? আরে এই দেখো, এইটার আমি বলতেছি কমপ্লেক্স পাওয়ারের ভ্যালু বের করলেই আমরা অ্যাপারেন্ট পাওয়ার পেয়ে যাব। দেখো এর ভ্যালুটা কি হবে? √p² + q² না? জি জানো না এটা? জি জি স্যার, ওই যে শিখাইছিলাম, কি জানি, a + jb, এটার ভ্যালু কি হবে? জি স্যার, কার্টেশিয়ান ফর্ম হ্যাঁ হ্যাঁ, শিখেছিলাম। এইভাবে করলে আমরা এখান থেকে অ্যাপারেন্ট পাওয়ার ডিরেক্ট পেয়ে যাব। এটা ক্যালকুলেট করে দেখো, এটাই আসবে। কেমন হচ্ছে? জি স্যার, জি স্যার। কারো কোনো কনফিউশন আছে কিনা? স্যার পাওয়ার ফ্যাক্টরটা কি খালি cos θ দিলেই হয়ে যাবে? আচ্ছা, আসতেছি পাওয়ার ফ্যাক্টর। এই পর্যন্ত ক্লিয়ার সবার? জি স্যার, বুঝছি। এখন হচ্ছে পাওয়ার ফ্যাক্টর
সমান সমান cos থিটা। তাহলে থিটার ভ্যালু জানি কত? 60 60। 60 ডিগ্রি 60 তাহলে cos 60 সমান সমান হাফ। কেমন? স্যার এটাই ডান। হ্যাঁ, এই পর্যন্ত আমাদের শেষ। স্যার পাওয়ার ফ্যাক্টরের কোন একক আছে স্যার? না, পাওয়ার ফ্যাক্টরের কোনো একক নেই। cos থিটার কোনো একক আছে? না স্যার। না জি না স্যার। আচ্ছা, তাহলে পাওয়ার ফ্যাক্টরে কেন একক থাকবে? আচ্ছা, তোমাদের একটা প্রশ্ন হতে পারে যে পাওয়ার ফ্যাক্টর জিনিসটা কি? পাওয়ার ফ্যাক্টর, হোয়াট ইজ পাওয়ার ফ্যাক্টর? কোসাইন ভ্যালু অফ the difference স্যার ভোল্টেজ ও কারেন্টের মধ্যবর্তী কোসাইন কোনটাই? হ্যাঁ হ্যাঁ, ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী ভ্যালুটাই হচ্ছে পাওয়ার পাওয়ার ফ্যাক্টর ফ্যাক্টর। between voltage angle and current angle, তাই না? জি স্যার। তো এইটা একটু নিজের মতো করে বুঝায় টুঝায় লিখে দিও। আমি এটাকে সাধারণত cos দ্বারাই প্রকাশ করা হয় স্যার। হ্যাঁ, পাওয়ার ফ্যাক্টর হচ্ছে cos থিটা সব সময়, কিন্তু এই থিটাটা হচ্ছে ভোল্টেজ এবং কারেন্ট এই দুইটার অ্যাঙ্গেলের বিয়োগফল। কেমন? থিটাটা হচ্ছে আমার থিটা ভি মাইনাস থিটা আই, ভোল্টেজ এবং কারেন্ট এই দুইটার অ্যাঙ্গেলের মধ্যবর্তী পার্থক্য, এটাই হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। এইটার কোসাইন ভ্যালুটাই পাওয়ার ফ্যাক্টর। বলো স্যার এইটার তো স্যার কোনো একক নাই। হ্যাঁ স্যার এটা তো কোনো একক নাই, কিন্তু স্যার শতকরা হিসেবেই তো প্রকাশ করা হয় স্যার। না, এখানে পাওয়ার ফ্যাক্টর সাধারণত এই শতকরা এগুলা প্রকাশ করা হয় না, এগুলা অন্য জিনিস। ওই তোমরা হচ্ছে হয়তো ওই যে এফিসিয়েন্সির সাথে গুলায় ফেলতো সেই জিনিসটা। তোমরা তো তোমাদের তো বোধহয় এফিসিয়েন্সি বের করার অনেক ম্যাথ আছে বোধহয়, নাকি? এগুলাই মেকানিক্যাল এফিসিয়েন্সি বের করা। হ্যাঁ, এই যে মেকানিক্যালের ওই এফিসিয়েন্সি বের করার মতো এটার সাথে 100 গুণ করে দিও না, তাইলে কিন্তু ডাবল জিরো। বুঝতে পারছি স্যার। ওটা আলাদা জিনিস আর এটা আলাদা জিনিস। পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু কত থেকে কত? 0 থেকে সর্বোচ্চ 1 হয়। এই পর্যন্ত। এগুলো হচ্ছে এগুলো ডিটেলস ব্যাখ্যা আছে, এগুলো বেশি ভেতরে আমি যাব না। এগুলো গেলে আসলে তোমরা মানে এগুলো তোমাদের দরকার নাই, পারবাও না, এগুলাই ফেলবা। কেমন? আচ্ছা, তাহলে আমরা পাওয়ার ফ্যাক্টর পর্যন্ত পড়ে ফেললাম। তাহলে এই স্যার হ্যাঁ বলো। স্যার আমরা তো এক্সাম দিলাম স্যার, এক্সামের নাম্বারগুলো বলবেন না স্যার, কে কত পাইলো? আচ্ছা, এক্সামের নাম্বারগুলা আমি তোমাদের খাতাগুলো এখনো দেখে উঠতে পারি নাই, ঠিক আছে? তো তোমাদের খাতাগুলো দেখে আমি রিটার্ন করে দিব না, দেখি আগামী সপ্তাহে ইনশাআল্লাহ দিব। দেখতে হবে না স্যার, গড়ে ধরে দেন স্যার সবগুলাই প্লাস। হ্যাঁ, মন করলে নাম্বার দিয়েন স্যার। আর শুনো বলি কি যে সবার একটা যে ক্লাস টেস্টটা একটু সিরিয়াসলি দিও, কিন্তু ক্লাস টেস্টে আমি মোটামুটি মার্কস দিই, বুঝছো? ক্লাস টেস্টে আসলে খুব একটা মানে মার্কস কাটি না, না পারলে অনেক মানে মার্কস দিয়ে দিই। তোমরা মিড টার্ম আর ফাইনালটা একটু ভালো করে দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? স্যার আমাদের তো স্যার মিড টার্ম হবে না, তাহলে ওটা কিভাবে হবে স্যার? ও, তোমাদের মিড টার্ম হবে না? 22 তারিখে। না স্যার স্যার ফাইনালে তো স্যার রুটিন হয়ে গেছে। ফাইনালে রুটিন হয়ে গেছে? জি স্যার। 22 তারিখে exam। ও, আমার পরীক্ষা কবে? 22 মান্থের 22 তারিখে স্যার। হ্যাঁ, নেক্সট মান্থের 22 তারিখ স্যার। নেক্সট মান্থের 22 তারিখে। আর এই মাসের স্যার 31 তারিখে আপনার সেশনাল এক্সাম গুলো শুরু। আচ্ছা আচ্ছা, ও যাক, দেখি আমি এখনো রুটিন অবশ্য যোগাযোগও করি নাই। তাহলে প্রেজেন্টেশনটা কোথায় দেবো স্যার? কিসের
প্রেজেন্ট প্রেজেন্ট দিয়ে দিবে স্যার, প্রেজেন্টের অপশন ক্লাস শেষে দিয়ে দেয় স্যার। আমি তো শেষে দিয়ে দেই, কি ব্যাপার তোমরা কি নতুন নাকি, মানে ওই যে কি? ভাই নতুন নাকি মনে হচ্ছে। আচ্ছা যাই হোক, তো তাহলে এই পর্যন্ত কি বোঝা গেল? জি স্যার। জি স্যার, clearly স্যার। আচ্ছা জি স্যার। স্যার কেন পড়াবেন? আজকে আর অল্প একটু পরে নাকি? থাক স্যার। রান্না স্যার, রান্না। আজকে থাক স্যার। আচ্ছা, আজকে থাকবে? আচ্ছা দাঁড়াও, আর 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 3-4 মিনিট পড়াবো, আর 4 মিনিট। হ্যাঁ, আরে কান্নাকাটি লাগাই দিছে দেখো। এই এই কান্নাকাটি করো না, কান্নাকাটি করো না, আরে 3-4 মিনিট, এই তো একটু ধৈর্য ধরে থাকো। ভাই চুপ থাকেন আর 3-4 মিনিট পরই না এম করেন কে ভাই? আচ্ছা আচ্ছা, ভাইটাই সব চুপ করছে। আচ্ছা দেখি আমরা হচ্ছে আমরা কি বলে যে ওই যে 9-10-এ একটা জিনিস পড়ছিলাম মনে আছে, রেজিস্ট্যান্স। এটা জানি কি করে? স্যার, রোদ বাধা তৈরি করে। হ্যাঁ, বাধা। কারেন্ট ফ্লোতে বাধা দেয়, তাই না? বাধা। আমরা হচ্ছে এসি সার্কিটে, আমরা মূলত বলছিলাম যে এসি সার্কিটের উপর বেশি জোর দিব। এসি সার্কিটে এইরকম একটা কম্পোনেন্ট আছে যেটা এরকম কারেন্ট ফ্লোতে বাধা দেয়, সেইটার নাম হচ্ছে ইম্পিডেন্স। কি ডেন্স? ইম্পিডেন্স। হ্যাঁ, ইম্পিডেন্স। এই জিনিসটা হচ্ছে কারেন্ট ফ্লোতে বাধা দেয়। এই তাহলে রেজিস্ট্যান্স আর ইম্পিডেন্সের পার্থক্য কি? আচ্ছা আমি আসতেছি। ইম্পিডেন্সকে আমরা জেড দিয়ে প্রকাশ করি, আমরা আরেকটু সামনে আগালে জিনিসগুলো ক্লিয়ার হবে। তো রেজিস্ট্যান্সের আমরা তো সিম্বল জানি এরকম, তাই না? আর এখন আরো দুইটা জিনিস আছে। এইটা কিসের সিম্বল কেউ বলতে পারে? এই দুইটা কিসের সিম্বল? এইটা হচ্ছে ক্যাপাসিটরের সিম্বল, আর এটা হচ্ছে ইন্ডাক্টর। কেমন? তো এদের যে বাধা দেয়, এরাও হচ্ছে কারেন্ট ফ্লোতে বাধা দেয়। এসি সার্কিটে এরাও কারেন্ট ফ্লোতে বাধা দেয়। তো এদের এই বাধাটাকে আমরা বলি ইম্পিডেন্স। তো ক্যাপাসিটরকে আমরা সি দিয়ে প্রকাশ করি না, যার কারণে এর ইম্পিডেন্স হয় হচ্ছে জেড-সি। আর যেহেতু ইন্ডাক্টরকে এল দিয়ে প্রকাশ করি, তাই এর ইম্পিডেন্স হয় জেড-এল। কেমন? আচ্ছা, এখন জেড-সি ইজ ইকুয়ালস টু হচ্ছে 1/-1/j ওমেগা সি, আর জেড-এল এইটার ভ্যালু হচ্ছে জে ওমেগা এল। আর ওমেগা মানে হচ্ছে 2πf। ওমেগাকে বলি আমরা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, আর এফটা হচ্ছে আমাদের শুধু ফ্রিকোয়েন্সি। কেমন? তাহলে আমাদের যদি ক্যাপাসিটেন্সের, আচ্ছা এই সি এল এগুলো হচ্ছে, এটা হচ্ছে ক্যাপাসিটেন্সের ভ্যালু, আর এটা হচ্ছে এলটা হচ্ছে ইন্ডাকটেন্সের ভ্যালু। কেমন? তাহলে আমাদের যদি ওমেগা জানা থাকে, সি জানা থাকে, তাহলে আমরা কি জেড-সি পাবো না? ক্যাপাসিটরের ইম্পিডেন্স পাবো না? আবার এখানে যদি আমাদের ওমেগা জানা থাকে, এল জানা থাকে, তাহলে জেড-এল, দ্যাট মিন্স ইন্ডাক্টরের ইম্পিডেন্সটা পাবো না? বুঝছি কি? পাবো স্যার, জেড-এল পাবো। বুঝি নাই স্যার, আবার রিপিট করুন। আচ্ছা আচ্ছা, আমার যদি ওমেগার ভ্যালু যদি আমি জানি, বা এফ এর ভ্যালু যদি জানি, ফ্রিকোয়েন্সি, ওমেগা এফ এগুলো তো ফ্রিকোয়েন্সি, তো ওমেগার ভ্যালু এবং সি এর ভ্যালু যদি জানি, তাহলে ক্যাপাসিটরের ইম্পিডেন্স জানবো না? একটু মিউট করো, যাদের প্রয়োজন নাই তাদের একটু ইকো হচ্ছে। জানবো? জি স্যার, এই যে জেড-সি সূত্র। আর আমি যদি আবার এল এর ভ্যালু জানি,
তাহলে ইম্পিডেন্সের ভ্যালু জানবো, এই যে এল এর ইম্পিডেন্স, দ্যাট মিনস এই ইন্ডাক্টরের ইম্পিডেন্স আমরা বের করতে পারবো যদি আমি ওমেগা এবং এল এর ভ্যালু যদি জানি, তাই না? জি স্যার, যাবে। বুঝছি কি? জি স্যার, বুঝছি। আচ্ছা, স্যার জেড সি ইকুয়াল টু মাইনাস এর 1 বাই জে ওমেগা সি, মাইনাস সামনে আছে। এখানে হচ্ছে মাইনাস 1 বাই জে ওমেগা সি। কেমন? ওকে স্যার। এখন আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে আমাদের কখনো কখনো ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স বের করা লাগতে পারে। হ্যাঁ, আচ্ছা, ইম্পিডেন্স নিয়ে আমরা আরেকটু তাহলে জানি। আমরা যখন ইম্পিডেন্স বের করব তখন কি করব আসলে? এখানে কি আছে? একটা রেজিস্ট্যান্স আছে, এখানে ইন্ডাক্টর, রেজিস্ট্যান্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আর একটা ক্যাপাসিটর আছে, তাই না? জি স্যার। বুঝছি। তো আমাদের এই সমস্ত সার্কিটে বলতে পারি ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স বের করো, অর্থাৎ টোটাল ইম্পিডেন্স কত। তো এগুলো আমরা আজকে দেখব না, এটা নেক্সট ক্লাসে দেখব। তো ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স বের করার সময় এইগুলাকে সব বক্সে পরিণত করা হয়, মানে একটা শাখায় একটা বক্স থাকবে, এটা একটা শাখা, এটা একটা শাখা, এটা একটা শাখা, তাই না? তো এইগুলাতে আমরা বক্সে কনভার্ট করে ফেলবো। দ্যাট মিনস এই রেজিস্টরের জায়গায় এরকম একটা বক্স বসায় দিব, তারপরে এই শাখাটা হচ্ছে ইন্ডাক্টর এবং রেজিস্ট্যান্স, এই দুইটার মিলিত ইম্পিডেন্স। তাহলে এখানে একটা বক্স হবে এভাবে, আর এই শাখাটায়, এই যে এইটাতে এরকম একটা বক্স হবে। ঠিক আছে? বুঝছি? এগুলাকে আমরা বলি ইম্পিডেন্স বক্স। ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে, নেক্সট ক্লাসে করা যাবে। স্যার ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে না স্যার। আচ্ছা, বক্সটা কেন করব? বক্সটা করব আমরা, এটা হচ্ছে নিয়ম আর কি। হ্যাঁ, এখানে আমাদের দরকার হচ্ছে টোটাল ইম্পিডেন্স বা টোটাল বাধাটা। আমি বলছিলাম না, ইম্পিডেন্স হচ্ছে কারেন্ট ফ্লোতে বাধা দেয়। তো আমাদের এই শাখার টোটাল বাধাটা ক্যালকুলেট করার আগে এটা একটা বক্সে কনভার্ট করে ফেলবো। এই শাখার টোটাল বাধাটা ক্যালকুলেট করার আগে এটা একটা বক্স আকারে লিখবো, এইটা একটা বক্স আকারে লিখবো। এখন এই বক্সগুলোর বিভিন্ন ভ্যালু আছে, এই ভ্যালুগুলা কি লিখবো কি না লিখবো এগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, আজকে তো সময় নেই। ঠিক আছে স্যার, আসলে ওই একটা শাখাতে যদি একাধিক ইয়ে থাকে, কন্ডাক্ট্যান্স থাকে, ওই সবগুলাকে একটাতে কনভার্ট করে বক্স করব, তাই তো? হ্যাঁ, সব কয়টাকে আমি একটাতে কনভার্ট করে টোটাল এই শাখার ইম্পিডেন্সটা বের করব, আবার এই শাখার টোটাল ইম্পিডেন্সটা বের করব। যেটা আমি বক্স আকারে দেখাইলাম, এটা জাস্ট বক্স আকারে দেখাইছি। এখন এগুলা নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করলে আরো ক্লিয়ার হবে জিনিসগুলা। কেমন? ওকে ওকে স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ওই যে রেজিস্ট্যান্স এন্ড ইম্পিডেন্সের মধ্যে একটু পার্থক্য বলতে চাইলেন? ভাই নেক্সটে বলবে। রেজিস্ট্যান্স, আচ্ছা, জন্য বসে থাকেন ভাই। রেজিস্ট্যান্স আর ইম্পিডেন্স। জি স্যার, জি স্যার। নেক্সট ক্লাসে স্যার বলিয়েন। আচ্ছা আচ্ছা আচ্ছা, যার শোনার আগ্রহ আছে সে থাকো, সমস্যা নাই, আজকে ক্লাস শেষ। আজকে ক্লাস শেষ। আমি জাস্ট হচ্ছে কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য। রেজিস্ট্যান্স আর ইম্পিডেন্স না? জি স্যার। জি স্যার। আচ্ছা, রেজিস্ট্যান্স আর ইম্পিডেন্স সেটা হচ্ছে যে, খুব সংক্ষেপে যদি আমি বলতে চাই এটা কেমন হতে পারে, সাধারণত ডিসি সার্কিটে দেখো, এগুলো কিন্তু লাগবে না, তারপরও বলতেছি আর কি। ডিসি সার্কিটে তোমাদের যেহেতু জানার আগ্রহ আছে তাই বলতেছি, ডিসি সার্কিটে আমাদের বাধা থাকে হচ্ছে শুধুমাত্র রেজিস্ট্যান্স, অর্থাৎ শুধুমাত্র রেজিস্টর আমাদের ডিসি সার্কিটে সাপ্লাইতে বাধা দেয়। কেমন? ধরো এখানে একটা রেজিস্ট্যান্স আছে, তারপরে এখানে একটা রেজিস্ট্যান্স আছে, আবার এখানে হচ্ছে একটা কি বলে এটা ইন্ডাক্টর আছে, আবার এখানে একটা ক্যাপাসিটর আছে।
তখন ডিসি সার্কিটে কি হয় জানো? মজার ব্যাপার হচ্ছে ডিসি সার্কিটে এই ইন্ডাক্টর হচ্ছে শর্ট হয়ে যায় বলতে এটা থাকে না, এখানে জাস্ট ও ডিসি সাপ্লাই দিলে ও ধরে নেয় এখানে একটা তার আছে, জাস্ট তার দিয়ে কানেক্টেড, ও এই জিনিসটাকে গণনার মধ্যেই আনে না ইন্ডাক্টরকে, বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। ওটা শর্ট হয়ে যাবে ডাইরেক্ট। হ্যাঁ, ডাইরেক্ট শর্ট হয়ে যায়। ওই ইন্ডাক্টরকে কখনো গণনার মধ্যে আনে না, ইন্ডাক্টর পেলেই সে মনে করে একটা শর্ট সার্কিট। মানে ডিসি সার্কিট, এই ডিসিতে হচ্ছে ডিসি কারেন্ট খুব চালাক। আরেকটা কাজ সে করে, সেটা হচ্ছে এই যে ক্যাপাসিটর দেখতেছো না, এই ক্যাপাসিটরকে সে ধরে হচ্ছে ওপেন সার্কিট, অর্থাৎ এই দিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো হয় না। আচ্ছা আচ্ছা, কেমন? এগুলোর ডিটেলস ব্যাখ্যা আছে, এগুলোর বেশ মানে অনেক ব্যাখ্যা আছে আর কি। তার মানে শুধুমাত্র ডিসিতে শুধুমাত্র রেজিস্টরই কাজ করবে। হ্যাঁ, রেজিস্ট্যান্সই, আর একটা শর্ট। হ্যাঁ, ডিসিতে শুধুমাত্র রেজিস্টরই বাধা দেয়, আর এই ইন্ডাক্টর বলো ক্যাপাসিটর বলো এগুলো কোনো বাধা দেওয়ার কাজ করে না। এইগুলা জাস্ট শর্ট হয়ে যায় আর ওপেন হয়ে যায়। ক্যাপাসিটর ওপেন হয়ে যাবে, ইন্ডাক্টর শর্ট হয়ে যাবে। আচ্ছা, এইগুলা কেন হয় জানো? তুমি যেহেতু জানার আগ্রহ আছে তাই আমি বলতেছি, তোমার আগ্রহ না থাকলে আমি বলবো না। জি স্যার, বলেন, সমস্যা নেই। আচ্ছা দেখো, ডিসি সার্কিটে ফ্রিকোয়েন্সি 0 হয়, বুঝছো? ডিসি সার্কিটে ফ্রিকোয়েন্সি 0 থাকে। এই জিনিসটা খুব মানে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা ভাইভাতে মানে প্রায় সব জায়গাতেই ধরে যে ডিসি সার্কিটে ফ্রিকোয়েন্সি কত। আচ্ছা আচ্ছা, তো ডিসি সার্কিটে ফ্রিকোয়েন্সি কত, হ্যাঁ, তো এইটা প্রায় ধরে আর কি। তো মানে অনেকে এই জিনিসটা আমার ভুলে যায়। তো ডিসি সার্কিটে ফ্রিকোয়েন্সি হচ্ছে 0। আমরা এই যে এইখানে এতগুলা ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করলাম এসি সার্কিটে, এই এফ এর কোনো না কোনো ভ্যালু আছে। আমাদের দেশে সাধারণত এই যে কারেন্ট সাপ্লাই হয় এগুলোর ফ্রিকোয়েন্সির ভ্যালু কত বলো তো? এগুলোর ফ্রিকোয়েন্সি কত? 200। ওরে বাবা, 200 ফ্রিকোয়েন্সি, 200 মানে বুঝো, মানে সে গুড 50 হার্জ। এগুলো হচ্ছে 50 হার্জ। তার মানে হচ্ছে এই যে আমরা এরকম সাইকেল পড়তেছিলাম না, 50 হার্জ মানে 1 সেকেন্ডে সে 50টা সাইকেল দিবে। জি স্যার। এখন ও যদি 200টা সাইকেল দেয় তখন তো ওই মানে পাওয়ারের তীব্রতা এত বেশি হয়ে যাবে যে ওই পাওয়ার স্টেশন সব আগুন ধরে যাবে। 50 হার্জ এফ এর ভ্যালু কখনো 200 হার্জ হয় না, বড় জোর 60 হার্জ হয়, যেটা মূলত কোন দেশে, ইউরোপ আমেরিকার দিকে ওরা ডেভেলপ করতে পারছে, 60 হার্জটা ওরা তুলতে পারছে, যার কারণে ওদের দেশে কারেন্টের সাপ্লাইগুলো কিন্তু খুবই উন্নত মানের হয়। ওদের ফ্রিকোয়েন্সি আর আমাদের ফ্রিকোয়েন্সি খাপ খায় না, যার কারণে হয় কি যে ওই ওদের দেশের জিনিসগুলো যখন আমাদের দেশে চালাতে চায়, ওদের দেশের জিনিসগুলো যখন, যেমন ধরো ওদের দেশ থেকে তুমি কিনলা, কি বলে যে কোন একটা হিটার বা কি বলে ওভেন, ওই যে ভাতটা গরম করে ওভেন কিনে আমাদের দেশের এই ফ্রিকোয়েন্সিতে যদি লাগাও তাহলে ওভেন সব নষ্ট হয়ে যাবে, মানে ভিতরে যা সব জ্বলে পুড়ে যাবে। তার কারণ হচ্ছে ওই ফ্রিকোয়েন্সি ম্যাচ করবে না। আমাদের দেশে যে কম্পোনেন্টগুলো, যে সমস্ত ওই যে ওভেন, তারপরে লাইট, ফ্যান, এগুলো বানানো হয়, এগুলো যাতে 50 হার্জের সাথে খাপ খাওয়াতে পারে সেইভাবে বানানো হয়। এখন 60 হার্জ যদি দেয় তাহলে ও কারেন্টের তীব্রতা মানে হয় কি যে 50 হার্জ, ওগুলো তো বানানো হয় 60 হার্জের জন্য। এখন ওকে যখন আমাদের এই 50 হার্জের সাথে কানেক্ট করা হয়, ও এত দ্রুত সে মানে পাওয়ার টানে আর এত বেশি টানে যে সব জ্বলে পুড়ে বাস্ট হয়ে যায়, ভেতরে সব নষ্ট হয়ে যায়। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, যার কারণে আমাদের দেশে যদি ওদের ইলেকট্রিক্যাল কম্পোনেন্টগুলো চালাতে হয় তখন ট্রান্সফরমার ইউজ করা হয়। আমার বাসাতে একটা ট্রান্সফরমার আছে, জাপানের ট্রান্সফরমার। তো ওই ট্রান্সফরমারের মাধ্যমে
এই ফ্রিকোয়েন্সিকে কনভার্ট করে ভোল্টেজ চেঞ্জ করে তারপরে ওইগুলা কানেক্ট করে চালানো যায়। অন্যথায় তুমি যদি ডিরেক্ট এই লাইনে দাও ওগুলো সব জ্বলে পুড়ে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ স্যার বুঝতে পারলাম, কিন্তু এখন ওইটা রিভার্সটা হলে কেমন হয়? যেমন আমাদের ইলেকট্রনিক জিনিসপত্র যে 50 হার্টজে তৈরি করা হয়, ওটা যদি 60-তে লাগানো হয় সেম অবস্থা হবে? একই অবস্থা, ফ্রিকোয়েন্সি ম্যাচ করতে হবে, একই অবস্থা হবে। হ্যাঁ, কিন্তু এই যে ফ্রিকোয়েন্সি ম্যাচ করতে হবে, ফ্রিকোয়েন্সি ম্যাচ না করলে সব একেবারে শেষ হয়ে যাবে। এই যে আমাদের দেশে যে কি বলে, এই যে এত দূর দূরান্ত থেকে পাওয়ার স্টেশন থেকে যে কানেকশনগুলা আমাদের বাসায় আসে সবগুলাতেই কিন্তু ফ্রিকোয়েন্সি ম্যাচ করে। 50 হার্জের সাথে 50 হার্জ ম্যাচ করতে হবে, অবশ্যই ম্যাচ করতে হবে। বাই চান্স যদি একটু, তার কারণ হচ্ছে এই যে আমাদের যে কম্পোনেন্টগুলো, যে লাইট ফ্যান, এগুলো সব 50 হার্জের জন্য উপযুক্ত করে তৈরি করা। বাই চান্স যদি ওইখানে ফ্রিকোয়েন্সি একটু এলোমেলো হয়, বেশি হয়ে যায়, একদম সাথে সাথে সব কিছু নষ্ট হয়ে যাবে, জ্বলে পুড়ে মানে বাস্ট হয়ে যাবে সব কিছু। হ্যাঁ, কয়েল টয়েল সব নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এখন এই 50 হার্জ মানেটা কি আসলে? এই যে আমরা যে ইয়ে নিয়ে কাজ করতেছিলাম, ওই যে ভোল্টেজ তো এরকম সুন্দর মতো ওয়েভ দিচ্ছিল, তাই না? আমরা একটা সাইকেল নিয়ে কাজ করতেছিলাম। 50 হার্জ কথাটার অর্থ হচ্ছে সে 1 সেকেন্ডে 50টা সাইকেল তৈরি করবে, এইরকম ওয়েভ 50টা তৈরি করবে 1 সেকেন্ডে। এইবার বুঝো তাহলে তার তীব্রতা কত বেশি হবে। জি স্যার, বুঝতে পারছি। মানে আমি যদি এখান থেকে এই পর্যন্ত 1 সেকেন্ড ধরি, 1 সেকেন্ড, এইখানে 1 সেকেন্ডে ওয়েভ তৈরি করছে মাত্র একটা। এখন এই 1 সেকেন্ডের মধ্যে যদি 50 হার্জ ফ্রিকোয়েন্সি হয় তাহলে 50টা সাইকেল তৈরি করবে। বুঝো এখন তাহলে কিরকম, মানে হিজিবিজি হয়ে যাবে এরকম। হ্যাঁ, তো ব্যাপারগুলো হচ্ছে এইরকম। আর আমেরিকা বা ইউরোপে ওখানে তো আরো বেশি, 60 হার্জ। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার, জি স্যার, ঠিক আছে। বুঝতে পারছি। তো বুঝতে পারলাম জিনিসগুলা। আচ্ছা, এক জি মিনিট। স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তো আমরা জানি কি একটা কথা বলতেছিলাম। ও আচ্ছা, স্যার ওই যে ডিসি ওটা শেষ হলো, আমাদের এসি তে বাধা যে ইম্পিডেন্স দেয়, হ্যাঁ, মজার জিনিস দেখো। এখন আমি কেন বলতেছিলাম যে ডিসি সার্কিটে ইন্ডাক্টর শর্ট হয়ে যায় আর ক্যাপাসিটর কি জানি হয়ে যায়, ওপেন হয়ে যায়, তাই না? জি স্যার, ক্যাপাসিটর ওপেন। হ্যাঁ, এইগুলা কেন হয় দেখো। এইগুলা হয় হচ্ছে এই যে আমরা জেড সি যখন বের করতেছি তখন 1/j⍵c, তাই না? ডব্লিউসি, জি যে এটা ডাব্লু না, এটা ওমেগা। বুঝতে জি পারছো? স্যার, বুঝতে পারছি ওমেগাটা। এখন ওমেগা সমান কি 2πf না? জানো জি এটা? স্যার, এই যে ওমেগা একটু আগে দেখাইলাম। জি স্যার, এটা হুম, আমরা তো ফিজিক্সে করতেছি। হ্যাঁ, ওমেগা সমান 2πf। তো দেখো 1/j × 2πfc লেখা যায় এখান থেকে। দেখা যায়। আচ্ছা, এখন আমি বলছিলাম যে ডিসি সার্কিটে কোনো ফ্রিকোয়েন্সি থাকে না, তাই না? ডিসি সার্কিটে কোনো ফ্রিকোয়েন্সি থাকে না। তাহলে আমাদের এখানে কি 1/0 আসে না? ফ্রিকোয়েন্সি 0। তাহলে কি ইনফিনিটি আসে না? 1/0 = ইনফিনিটি। জি স্যার, 1/∞0 হয়। তার মানে যদি আমার ডিসি সার্কিটে এখানে ক্যাপাসিটর কানেক্টেড থাকে তাহলে ইনফিনিটি রেজিস্ট্যান্স তৈরি হয়। দ্যাট মিন্স ইনফিনিটি রেজিস্ট্যান্স মানে অসীম রোধ, মানে ওপেন সার্কিট, মানে রোধ অনেক, স্যার ওদিকে কারেন্ট প্রবাহিত হতে পারে, এদিকে কোনো কারেন্ট ফ্লো হতে পারবে না। অসীম রোধ হওয়ার মানে হচ্ছে এদিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো হতে পারবে না। দ্যাট মিন্স এটা ওপেন সার্কিট, এইদিকে খুলে যাবে, এইদিকে কিছু নাই, এদিকে কোনো কারেন্ট আসবে না। বুঝছো এখন ডিসি সার্কিটে কেন ক্যাপাসিটর ওপেন হয়ে যায়? জি স্যার, ক্লিয়ারলি বুঝতে পারছি। আরেকটা কি জানি আমরা বলতেছিলাম না,
যে এসি সার্কিটে হচ্ছে ইন্ডাক্টর, এই ইন্ডাক্টর যদি লাগানো থাকে তাহলে শর্ট হয়ে যায়। ডিসি সার্কিটে স্যার, ডিসি সার্কিটে ইন্ডাক্টর শর্ট হয়ে যায়। ডিসি সার্কিটে ইন্ডাক্টর শর্ট হয়ে যায়। আচ্ছা, তার আগে আমি আরেকটা কথা তোমাকে একটু বলে নিই, সেটা হচ্ছে যে হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, এখান থেকে ব্যাখ্যা করা যাবে। জেড এল সমান সমান হচ্ছে জে ওমেগা এল, তাই না? জি স্যার। তাহলে এটা সমান সমান লিখতে পারি জে 2 পাই এফ এল, তাই তো? জি লেখা যায়। তাহলে এফ এর ভ্যালু জানি কত? 0 হার্টজ, ডাইরেক্ট 0 আসবে। তাহলে 0 আসবে। 0 আসার মানে এইদিকে কোনো ইম্পিডেন্স নাই, দ্যাট মিন্স কোনো বাধা নাই। তাহলে এটা কি হবে? অর্থাৎ একটা তারের মতো চলে যাবে। হ্যাঁ, জাস্ট Flow হবে। একটা শর্ট হয়ে যাবে, জাস্ট একটা তার হয়ে যাবে, কোনো বাধা নাই এখানে, বুঝছো? জি স্যার, বুঝতে পারছি এবার। তাহলে এবার বুঝছো যে ডিসি সার্কিটে কেন ক্যাপাসিটর ওপেন হয়ে যায় আর ইন্ডাক্টর কেন শর্ট হয়ে যায়? জি স্যার, ব্যাখ্যা বুঝতে পারছি। বুঝতে পারছো? আচ্ছা, হ্যাঁ স্যার। এগুলা দিব না, পরীক্ষায় দিব না, এগুলা জাস্ট এমনি তোমাদের কৌতূহল আছে তাই বলতেছি আর কি। ওকে, জি স্যার। জি স্যার। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আর কোনো কোশ্চেন? না স্যার, যথেষ্ট না হয়ে স্যার, গেছে, ওকে, সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে ওকে। আজকে এই পর্যন্ত। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।